দর্শক, আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শাহরিয়ার। দীর্ঘ 28 ঘন্টা পর বুড়িগঙ্গায় দুর্ঘটনা কবলিত লঞ্চ মর্নিং বার্ডের উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছিল ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটি এর কর্মীরা। নতুন করে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলে 34টি মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চটির জায়গা হয়েছে এখন কেরানীগঞ্জ ডকইয়ার্ডের কাছে। এয়ারলিফটিং ব্যাগ দিয়ে রাতভর চেষ্টায় মাঝ নদী থেকে তীরের কাছাকাছি আনা হয় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে। যদিও তখনও দৃশ্যমান হয়নি লঞ্চটির অবয়ব। মঙ্গলবার সকালে আবারও জোরেশোরে শুরু হয় উদ্ধার অভিযান। একে একে ফোলানো হয় 11টি এয়ারলিফটিং ব্যাগ। শক্ত রশি দিয়ে বেঁধে লঞ্চটিকে টেনে তুলতে কাজে লাগানো হয় বিআইডব্লিউটি এর উদ্ধার যান দুরন্তকে। টানা 26 ঘন্টার চেষ্টার দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ে দুপুর 12টার পর। পানির নিচে উল্টে থাকা লঞ্চটির সামনের অংশ প্রথমে তোলা হয়, এরপর ধীরে ধীরে পুরোটাই ভেসে ওঠে। ডুবুরি দল তন্ন তন্ন করে খুঁজে ফেরে ভেতরে কেউ আছে কিনা। ঘণ্টাখানেক পর বের করে আনা হয় একজনের মরদেহ। ভেতরে আর কেউ নেই। ডুবুরি দলের সদস্যদের এমন নিশ্চয়তার পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। ততক্ষণে কেটে গেছে 28 ঘন্টা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। গতকালের লঞ্চ দুর্ঘটনা নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সৈয়দ মনোয়ার হোসেন, সাবেক সচিব বিআইডব্লিউটি নৌ পরিবহন বিশেষজ্ঞ। সৈয়দ মনোয়ার হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকালের লঞ্চ দুর্ঘটনাতে এখন পর্যন্ত 34 জন মারা গেছেন এবং এ নিয়ে একটি তদন্ত কমিটি হবে, রিপোর্ট আসবে এবং সুপারিশও দেওয়া হবে। কিন্তু সেই সুপারিশ আদৌ কি মেনে চলা হয় কিনা, বা আপনি তো সচিব ছিলেন বিআইডব্লিউটি এর বা নৌ মন্ত্রণালয়ের, তো আপনারা ঠিক পরামর্শগুলো কতটা গ্রহণ করতেন, সে অনুযায়ী কাজ করতেন? হ্যালো 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 সৈয়দ মনোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গতকালের লঞ্চ দুর্ঘটনাতে 34 জন মারা গেছে। এটি নিয়ে নিশ্চয়ই তদন্ত কমিটি হয়েছে বা হবে এবং সুপারিশ দেয়া হবে। সেই সুপারিশ কি আদৌ মানা হয় কিনা বা নেওয়া হয় কিনা, সে মতো কাজ করা হয় কিনা? দুঃখিত, সৈয়দ মনোয়ার হোসেনের সাথে সংযোগটা আমরা এই মুহূর্তে স্থাপন করতে পারছি না। আমরা এখন চলে যাচ্ছি মোহাম্মদ ইমরান উদ্দিন, প্রভাষক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। মোহাম্মদ ইমরান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু দুর্ঘটনা নিয়ে কাজ করেন, আপনার ডিপার্টমেন্ট যেহেতু দুর্ঘটনা নিয়ে কাজ করে, একটি লঞ্চের ধাক্কায় অন্য একটি লঞ্চে ডুবে গেছে এবং এখন পর্যন্ত 34 জন মৃত্যু হয়েছে। এটি কি নিছক একটি দুর্ঘটনা নাকি খামখেয়ালিপনায় হত্যাকাণ্ড? একাডেমিক দৃষ্টিকোণ থেকে আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আসলে কেউই চায় না কোনো একটা দুর্ঘটনা সংঘটিত হোক। সবাই চায় দুর্ঘটনা থেকে বেঁচে থাকে। তো এই কারণে আমি মনে করি এখানে নিছক পরিকল্পিত হত্যাকাণ্ড বা ইচ্ছাকৃত কোনো ঘটনা এটি নয়। উভয় জাহাজের মাস্টারই অবশ্যই তাদের চেষ্টা ছিল হয়তো চেষ্টা করা তাদের জাহাজকে সেভ করার। এটা কিন্তু দুর্ঘটনা এটা ঘটে যায় আর কি। কিন্তু এটার কিছু অনেকগুলো কারণ থাকে যেগুলো তদন্ত কমিটির যখন তদন্ত রিপোর্ট পেশ করবেন তখন জিনিসগুলো বের হয়ে আসবে যে কি কারণে জিনিসগুলো ভুল হয়েছে। তো এখানে শুধুমাত্র মাস্টারের দোষ দিলেই হবে না, তাদের পিছনে যে আমাদের যে ইনস্টিটিউশনাল যে সাপোর্ট, তাদের ট্রেনিং, তাদের জাহাজের যে সার্ভে, এই জিনিসগুলো আসলে এগুলোর প্রতি আলোকপাত করার প্রয়োজন। একটি দুর্ঘটনার পিছনে এগুলোর কিছু থাকে, ইনভলভমেন্ট থাকে। আপনার স্টাডি বা রিসার্চ কি বলে, কি কারণে বাংলাদেশে প্রতি বছরে এত বেশি নৌ দুর্ঘটনা ঘটছে এবং অনেক মানুষই প্রাণ হারাচ্ছে? আপনাদের ফাইন্ডিংস আসলে কি বলে? আমাদের ফাইন্ডিংস বলে হচ্ছে 2005 পর্যন্ত মেইনলি অ্যাক্সিডেন্ট গুলো ইনভলভমেন্ট ছিল হচ্ছে ব্যাড ওয়েদার, হচ্ছে ধরো আবহাওয়া অথবা ওভারলোডিং এর কারণে। কিন্তু 2005-এর পরে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেগুলো মেইনলি সংঘর্ষ রিলেটেড, অর্থাৎ একটা জাহাজের সাথে আরেকটা জাহাজ অথবা
একটা জাহাজ আরেকটা জাহাজের পিলারকে ধাক্কা দিয়ে সংঘর্ষ হওয়া, এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলা রিসেন্টলি বেশি হচ্ছে। তো আমি মনে করি এই ক্ষেত্রে জাহাজের বা যারা ভেসেলের মাস্টার থাকেন, ক্যাপ্টেন থাকেন, তাদের প্রাতিষ্ঠানিক যে ট্রেনিং সেটার একটু ঘাটতি আছে বলে আমি মনে করি। আপনারা যেহেতু দুর্ঘটনা নিয়ে কাজ করেন এবং আপনার কি দুর্ঘটনার কারণগুলো হাইলাইট করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানকে দিয়ে থাকেন কিংবা কোনো ধরনের সুপারিশ আপনাদের পক্ষ থেকে থাকে কিনা, এবং তারা আপনাদের সুপারিশ কতটা গ্রহণ করেন বা কার্যকর পদক্ষেপ তারা নেন? দেখুন, তদন্ত কমিটিতে আমাদের বুয়েটের নৌযান ও নৌযন্ত্র প্রকৌশল বিভাগের একজন প্রফেসর, উনি তদন্ত কমিটির একজন সদস্য হিসেবে কাজ করে থাকেন। তো ওনারা তদন্ত কমিটির রিপোর্টে সবকিছু খুঁটিনাটি চেক করে এটাকে মানে পেশ করে থাকেন, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা এটা মনে হয় আমার একটু চেক করা দরকার। মানে যারা দায়িত্বে থাকেন তাদের গত অ্যাক্সিডেন্টের যে তদন্ত রিপোর্টগুলোর রিকমেন্ডেশন গুলো ছিল সেগুলো কি বাস্তবায়ন আদৌ হয়েছে কিনা এটা চেক করে দেখলে আমার মনে হয় ভবিষ্যতে আরো দুর্ঘটনা কমানো সম্ভবপর হবে। জনাব ইমরান উদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবারও আসছি আপনার কাছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্তগোলা ব্রিজ, ফলে বন্ধ রয়েছে যান চলাচল। বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চকে উদ্ধার করতে এসেছিল প্রত্যয়, কিন্তু পানির উচ্চতা বেশি হয় পোস্তগোলা ব্রিজের কাছে এসে আটকে যায় জাহাজটি, ধাক্কা দেয় ব্রিজের তলদেশে। এতে করে বেশ খানিকটা জায়গায় ফাটল ধরে। ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের বিশেষজ্ঞ দল। তারা এই জন্য বিআইডব্লিউটিকে দায়ী করে জানিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে। এটা আসলে আমাদের তো এখন অন্যতম টেকনোলজি আছে, আমাদের তো সেইভাবে আমরা এটা ব্যবস্থা নেব যাতে যত দ্রুত সম্ভব আমরা এটা রেস্কিউ করার ব্যবস্থা করব। যেহেতু এটা ইম্পর্টেন্ট মহাসড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, আমরা যতদূর তাড়াতাড়ি সম্ভব এটা যাতে রিপেয়ার করে আমরা চলাচল উপযোগ করতে পারি সেই ব্যবস্থা আমরা নেব। লঞ্চ দুর্ঘটনা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈয়দ মনোয়ার হোসেন, সাবেক সচিব বিআইডব্লিউটিএ নৌ পরিবহন বিশেষজ্ঞ। জনাব সৈয়দ মনোয়ার হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল একটি লঞ্চের ধাক্কায় অন্য একটি লঞ্চ ডুবে গেছে এবং 34 জন নিহত হয়েছে এখন পর্যন্ত। তো সব নৌ দুর্ঘটনার পরপরই কিন্তু তদন্ত কমিটি হয়, রিপোর্ট বের হয় এবং বিভিন্ন ধরনের সুপারিশ আসে। সেই সুপারিশগুলো কি আদৌ নেওয়া হয় কিনা বা সে অনুযায়ী কাজ করা হয় কিনা, এই ব্যাপারটা যদি জানাতেন। তদন্ত কমিটি আপনাকে যে কথা বলছেন সেটা কিন্তু দুটো তাৎপর্য আছে। একটা তাৎপর্য হচ্ছে আপনার আইনের আওতায় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় একটা নৌ দুর্ঘটনার ফলে সেই অপরাধের আদালতের মাধ্যমে বিচার করা, এবং এর জন্য দায়িত্বপ্রাপ্ত একজন কিন্তু কর্মকর্তা আছেন, মেরিন সেফটি অফিসার, এবং মেরিন সেফটি অফিসার তদন্ত করেন এবং সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু আপনার আদালত যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে সেটার বিচার আচার করে। এবং তখন যদি অন্যান্য কোনো মানে ন্যাশনাল কমিটি সে সমস্ত রিপোর্ট থাকে সে আদালত সেইগুলিকে বিবেচনা করে। কিন্তু মূল বিষয় হচ্ছে কিন্তু মেরিন সেফটি অফিসারের তদন্ত, এবং সেটাকে প্রসিকিউশন হিসেবে ইয়ে করা হয়। তো আমাদের দেশে আপনার এই যে বুয়েট থেকে যে ইনভেস্টিগেশন করা হয়, আমাদের দেশে যেহেতু লার্জেস্ট আইডব্লিউটি নেশন, আমি মনে করি যে একটা স্ট্যান্ডিং ইনভেস্টিগেশন কমিটি থাকা দরকার। ইনভেস্টিগেশন কমিটি কিন্তু বিচার আচার করার জন্য, ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে টোটাল যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে যে লুপহোলস আছে, সিস্টেমের মধ্যে যে আপনার শর্ট কামিং আছে সেইগুলিকে আইডেন্টিফাই করা এবং কন্টিনিউয়াসলি সেটা ডেভেলপ করা। আমরা যেহেতু নৌ পরিবহন ব্যবস্থার উপরে আমাদের জাতীয় অর্থনীতি, আমার জাতীয় পরিবহন ব্যবস্থা অনেক ক্ষেত্রে নির্ভরশীল, সেজন্য আমাদের এরকম স্ট্যান্ডিং টেকনিক্যাল কমিটি সেটা থাকা উচিত ছিল। টেকনিক্যাল পার্সোনালদের দ্বারা যারা প্রত্যেকটা এই ধরনের মিসহ্যাপের পরে তারা একটা ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে সে সমস্ত আপনার ত্রুটি বিচ্যুতি আইনের মধ্যে থাকতে পারে, ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারে, আপনার সার্বিক ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারে, সেগুলিকে বের করে আনবে। কিন্তু এই ধরনের সুপারিশ কিন্তু আছে। আমি নিজেই একটা কমিটিতে ছিলাম আপনার নাসরিন নিয়ে পরে, তো সেখানে কিন্তু এই ধরনের সুপারিশ করা হয়েছে।
বুয়েট কিছু কিছু চেষ্টা করে, কিন্তু বুয়েটের যে সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আছে সেগুলি সরকারের কাছে পাঠায়, কিন্তু আপনার সিস্টেম ডেভেলপমেন্টের জন্য অথবা লুফলস গুলিকে আইডেন্টিফাই করার জন্য সেগুলি কিন্তু আপনার গ্রহণ করা হয় না। গ্রহণ করার জন্য প্রশাসনিক ভাবে, আইনানুগ ভাবে আমার মনে হয় এই ধরনের একটা ন্যাশনাল ইনভেস্টিগেশন কমিটি থাকা দরকার, যেটা স্ট্যান্ডিং কমিটি হবে এবং যে স্ট্যান্ডিং কমিটির ফাইন্ডিংস সরকারের উপরে অনুসরণ করা একটা বাধ্যতামূলক হবে, সরকারি সংস্থার উপরে অনুসরণ করা একটা বাধ্যতামূলক হবে। যদি এইটা আমরা করতে পারি তাহলে আমরা আগামী 15 বছরের মধ্যে একটা নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা, দক্ষ নৌপরিবহন ব্যবস্থা সৃষ্টি করতে পারবো, এবং আমার মনে হয় সেটা আমাদের পরিবহন ব্যবস্থা একটা বিরাট ধরনের ইতিবাচক। সৈয়দ মনোয়ার হোসেন, আমি যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, যে অপরাধী আদালত তাকে শাস্তি দিচ্ছে, সেটি লঞ্চ মালিক হোক অথবা লঞ্চের কর্মচারী হোক, যারই অপরাধ হয় না কেন, যে সুপারিশগুলো আসে ব্যবস্থাপনাতে, আপনারা ব্যবস্থাপনার দিক থেকে কোনো ধরনের সুপারিশ থেকে ব্যবস্থাপনার যে পরিবর্তনগুলোর জন্য সাজেস্ট করা হয় সেগুলোতে কোনো ধরনের পরিবর্তন আনেন কিনা? আপনি যে সমস্ত সুপারিশগুলি আছে, গতকালকে যে দুর্ঘটনা হলো, যে গতকালকে দুর্ঘটনার মাধ্যমে একটা নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে একটা কমিটি করবে, একাধিক কমিটি করবে। এই সমস্ত কমিটি কিন্তু আপনার অ্যাডহক কমিটি, এরা একটা রিপোর্ট দিবে, রিপোর্টের বেসিসে কিছু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার পরে কিন্তু সেই রিপোর্ট, সেই তদন্ত কমিটির কার্যক্রম কিন্তু শেষ হয়ে যায়। সুতরাং সেখানে একটা কম্প্রিহেন্সিভ আপনার রিকমেন্ডেশন থাকবে, সেখান থেকে কতগুলি দায় দায়িত্ব নির্ধারণের জন্য কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং ইনস্টিটিউশনাল ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু শেষ, তারপরে কিন্তু আর শেষ নাই। আমার মনে হয় যে যত দুর্ঘটনার তদন্ত কমিটি আছে, সেই তদন্ত কমিটির মধ্যে এখন যে সমস্ত সুপারিশগুলি আছে, নতুন কোনো সুপারিশ আসার কিন্তু আর কোনো স্কোপ নাই। এখন এটা হচ্ছে আপনার বাস্তবায়নটা, এবং বাস্তবায়নের জন্য কি কি করতে হবে সেই ব্যাপারটা কিন্তু আপনার কোনো সময় আসে না। তদন্ত কমিটি এগুলি হচ্ছে আপনার একটা ঘটনার পরে করতে হয় সেই কারণে করা, এটা দিয়ে কিন্তু খুব একটা বড় ধরনের কোনো কাজ বাংলাদেশে কখনোই কোনো ক্ষেত্রেই, কেবল নৌপরিবহনের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও সেরকম কিছু একটা কিন্তু হয় নাই। এবং সেই কারণে গত বছর বলেন, আগের বছর বলেন, তারপরের বছর বলেন, প্রতি বছরই কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যানটা কখনোই সুখকর ছিল না, যথেষ্ট লম্বা ছিল। তো প্রতি বছর যে এত প্রাণ যাচ্ছে নৌ দুর্ঘটনাতে, এর জবাব আসলে কি? কোন পক্ষ এর জবাব দিবে? না, আপনি দেখেন, মানে আপনার নিরাপত্তাটা নিশ্চিত করে আপনার তিনটা জিনিস, একটা হচ্ছে আপনার ইউ উইল হ্যাভ টু এনশিওর দ্য সেফটি অফ দ্য রোড, নৌপথের নিরাপত্তাটা আপনাকে নিশ্চিত করতে হবে, আপনার ভেসেলের নিরাপত্তাকে আপনার নিশ্চিত করতে হবে ইন টার্মস অফ কনস্ট্রাকশন অ্যান্ড অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্ট গুলি থাকতে হয় সেই ক্ষেত্রে, এবং যারা এটা পরিচালনা করবে তাদের দক্ষতার ব্যাপারে। এটা তিনটার মধ্যেই কিন্তু আপনার সম্পূর্ণভাবে অনেকগুলি দুর্বলতা, অনেক শর্টকামিংস রয়ে গেছে। সুতরাং আমরা যদি ওই জিনিসগুলিকে আমরা কোঅর্ডিনেট করতে না পারি একটা জায়গায় এনে, সেটা কিন্তু সম্ভব হবে না। আমাদের এখন পর্যন্ত আমাদের যে সমস্ত ডিজাইন অথবা আপনাদের যে সার্ভে করা হয় জাহাজের, সেই সার্ভে এবং ইয়েটা একজন সার্ভেয়ারের উপরে নির্ভরশীল, কিন্তু একটা জাহাজের মাল্টি ডাইমেনশনাল, মাল্টি টেকনিক্যাল ব্যাপার আছে। সুতরাং সেখানে কিন্তু একটা মানে আপনার অ্যাটলিস্ট একটা মাস্টার মেরিনার, একটা নেভাল আর্কিটেক্ট, একটা মেরিন ইঞ্জিনিয়ার থাকা দরকার, কিন্তু আমাদের দেশে কিন্তু তা হয় না। একজন ব্যক্তির উপরেই নির্ভর করে সে কিছুটা ঘুরে ফিরে তার জাহাজের সার্ভে সার্টিফিকেট দিয়ে দেয়, এবং জাহাজের কোয়ালিটিটাও সেরকম ভাবে হয়। সুতরাং ওইভাবে আমাদের দেশে আপনার প্রাতিষ্ঠানিক ভাবে এবং ইয়েভাবে এখন কিন্তু নৌপরিবহন ব্যবস্থার জাহাজ নির্মাণের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখনো সেই ব্যবস্থাটা তৈরি হয়নি, এবং সেটাই আপনি সাথে থাকুন, আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাচ্ছি মোহাম্মদ ইমরান উদ্দিন, প্রভাষক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। জনাব ইমরান উদ্দিন, আপনার কাছে যদি গতকালের ঘটনা নিয়ে জানতে চাই, গতকালের ঘটনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আপনার পক্ষ থেকে কি কি পরামর্শ? বলতে চাই এই ব্যাপারে, আমাদের দেশের যে যাত্রীবাহী নৌযানগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা যাত্রীবাহী নৌযানের ক্ষেত্রেই পানিরোধী কম্পার্টমেন্ট থাকার বিধান রয়েছে। আমি যদি ISO 1976 এর নীতিমালা দেখি,
তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা নৌযানের পানিরোধী কম্পার্টমেন্ট থাকার বিধান রয়েছে। এই পানিরোধী কম্পার্টমেন্ট গুলো হচ্ছে যদি কয়েকটা থাকবে, যদি একটা কম্পার্টমেন্ট কলিশন বা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাকি কম্পার্টমেন্ট গুলো জাহাজটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। কিন্তু আমাদের দেশে যে সচরাচর দুর্ঘটনাগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটু সংঘর্ষ হলে বা জাহাজের সামনে বা পিছনে একটু ধাক্কা লাগলে সম্পূর্ণ জাহাজটি ডুবে যাচ্ছে, এবং সেটা হচ্ছে নদীর তলানিতে চলে যাচ্ছে একদম। এটা কোনো ভেসে থাকার কোনো দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় এই যে পানিরোধী কম্পার্টমেন্ট গুলো থাকার যে পর্যাপ্ত ব্যবস্থাপনা, এটা সার্ভের সময় চেক করার কথা, এটা ডিজাইনের সময় চেক করার কথা, এই জিনিসগুলোতে আমার মনে হয় আরেকটু বেশি নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেটি থাকলে হয়তো আজকে এরকম দুর্ঘটনা হয়তো বা এটা তদন্ত কমিটি রিপোর্টে পরবর্তীতে বলবেন। তবে আমার মনে হচ্ছে যে পানিরোধী কম্পার্টমেন্ট যদি থাকতো জাহাজটা এত বেশি সিভিয়ার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো না, এটা আমি মনে আপনারা করি। কি চালকের দক্ষতা বা বাহনের ফিটনেসের দিকটাতে আপনারা কোনো ধরনের কাজ করেন কিনা বা কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকেন কিনা? আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট গবেষণা করে যাচ্ছে। তো আমরা সরাসরি তাদেরকে কোনো এখনো পর্যন্ত রিকমেন্ডেশন ওভাবে দেইনি। তবে আমরা রিসার্চের মাধ্যমে তাদেরকে মাঝে মাঝে জানিয়েছি যে এই অ্যাক্সিডেন্ট, কি ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং ট্রেনিং এর ব্যাপারগুলা ডিজি শিপিং এর সাথে আমি নিজেও কয়েকবার আলোচনা করেছি। মৌখিকভাবে জিনিসগুলা জানানো হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যে বলা সেটা আসলে হয়ে ওঠা হয়নি। আমরা মৌখিকভাবে কয়েকবার জানিয়েছি যে যাদের মাস্টারদের ট্রেনিং, তারপরে ডিজাইন রিলেটেড ইস্যুগুলো নেভাল আর্কিটেক্ট দিয়ে হাইলাইট করে দেখিয়ে দিয়েছে। অনেক সময় দেখা গেছে যে জাহাজের নকশা বা নৌযানের যে নকশা থাকে সেখানে কিন্তু ত্রুটিপূর্ণ থাকে, সেই জায়গাটাতে আপনাদের কি কাজ করার মতো কিছু আছে বা আপনাদের কনসার্ন কি নেওয়া হয় কিনা? জাহাজের নকশা ত্রুটি এটা হচ্ছে ডিজি শিপিং হচ্ছে অনুমোদন দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে জাহাজের নকশাগুলা যারা ডিজাইনার থাকেন ওনারা কিভাবে চেক করেন বা করেন, এটা আসলে ডিজি শিপিং তারাই হচ্ছেন ভালো অবগত আছেন আর কি। যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা কি স্টেপ ওয়াইজ জিনিসগুলোকে অনুমোদন দিয়ে থাকেন বা জাহাজটা কিভাবে চেক করা হচ্ছে, ইমপ্লিমেন্টের আগে কি ডিজাইন ছিল, ইমপ্লিমেন্টের পরে সেভাবে জাহাজটা কনস্ট্রাকশন হয়েছে কিনা সেটা চেক করা হয়েছে কিনা, এটা কিভাবে করা হয়ে থাকে হয়তো ভালো বলতে পারতাম। আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে আমাদের যে আগের উদ্ধারকারী জাহাজ ছিল রুস্তম এবং হামজা, তাদের লিফটিং ক্যাপাসিটি ছিল 60 টন এবং 2013 সালে যে নির্ভীক এবং প্রত্যয় যোগ হয়েছে তাদের লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 250 টন। তো যে কোনো জাহাজ যদি দুর্ঘটনায় পড়ে, বড় কোনো জাহাজ, তাহলে প্রত্যয় বা নির্ভীককে সেটি উঠাতে সক্ষম কিনা, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ গিয়েছে কিনা? না, এই ব্যাপারে একটি প্রজেক্ট মনে হয় খুব সম্ভবত চলমান রয়েছে রেস্কিউ ভেসেলের ইমপ্রুভমেন্টের ব্যাপারে। কারণ একটি জাহাজ, আমি যদি 250 টনের একটি জাহাজের কথাই চিন্তা করি, এই জাহাজটা যখন পানির নিচে ডুবে যাবে তখন সেই 250-এর সাথে পানির ওজন আরো বেশি অ্যাড হবে, তখন এই জাহাজটিকে ওঠানোর সেগুলোর ওয়েট 50 টনের অনেক বেশি। তো এগুলোকে নতুন যে রেস্কিউ ভেসেল 250 টনের যে রেস্কিউ ভেসেল গুলো রয়েছে ক্যাপাসিটি, তো সেগুলো দিয়ে উদ্ধার করা সম্ভবপর না। তো আমি মনে করি যে এই ব্যাপারে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো প্রজেক্ট যদি চলমান থাকে সেটাকে আরো বেগবান করা, আর যদি না থাকে তো সেটাকে একটা নতুন প্রজেক্টের আওতায় এনে নতুন রেস্কিউ ভেসেল অ্যাড করার জন্য এটা আমার পরামর্শ রয়েছে। মোহাম্মদ ইমরান উদ্দিন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি মোহাম্মদ মনোয়ার হোসেন, সাবেক সচিব বিআইডব্লিউটিএ নৌ পরিবহন বিশেষজ্ঞ। সৈয়দ মনোয়ার হোসেন, আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছি যে একটি ছোট লঞ্চ উদ্ধারে 27 ঘন্টা সময় লেগেছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আটকে গিয়েছিল এবং সনাতন পদ্ধতিতে সেটি উদ্ধার করা হয়েছে। এটা কি আমাদের পরিকল্পনার কোনো অভাব ছিল না আমাদের অদক্ষতা ছিল? এটা কি মানে টোটাল সম্পূর্ণ ব্যাপারটাই এর মধ্যে এক ধরনের আছে আপনার ত্রুটি বিচ্যুতি তো আছে। ত্রুটি বিচ্যুতি হচ্ছে আপনার ওই যে প্রত্যয় আসছিল, প্রত্যয় আপনার বুড়িগঙ্গা মৈত্রী সেতুর নিচ দিয়ে আসতে পারবে কিনা, এবং আসতে পারলে তাকে তার যে আপনার ট্রেন আছে ট্রেনটাকে কি করে আনতে হবে এই সমস্ত। আমি এটা স্পষ্ট জানি না, তবে এই 27 ঘন্টা যে লেগেছে এটা অবশ্যই দুঃখজনক। এই কারণে যে আমাদের কিন্তু এখনই একটা নৌ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যেভাবে আপনার এটাকে অর্থাৎ
সবচেয়ে বড় সেন্সিটিভ হচ্ছে এর ভিতরে যে মানুষজন বা প্রাণের যে ইয়েটা হয় সেটাকে তাড়াতাড়ি রক্ষা করা অথবা চেষ্টা করা আর কি। তো সেই রকমের কিন্তু আপনার ইভেন আপনার এই ট্রেন আসার পরেও যে নারায়ণগঞ্জ থেকে এখানে আসার পরেও কিন্তু দুর্ঘটনায় মৃত্যুটা এত দ্রুত হয়ে যায় যে সেটা কিন্তু কিছু করার নেই। অর্থাৎ 27 ঘন্টার জায়গায় না হয় 12 ঘন্টা 15 ঘন্টা লাগতো, কিন্তু তার চাইতে কিন্তু এটাকে মিনিমাইজ করার কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কমপক্ষে আপনার যদি ওই দুর্ঘটনাটা নাও হতো প্রত্যয়ের আপনার বুড়িগঙ্গা সেতুর সঙ্গে, তাইলেও কিন্তু সার্বিকভাবে এই ইয়েটা করতে আপনার 12-13 ঘন্টা লেগে যেত। কালকে রাতে হয়তো 10টা-11টার মধ্যে। সৈয়দ মনোয়ার হোসেন, আরেকটি প্রসঙ্গে যেতে যাচ্ছি যে আমরা সবসময় দেখি যে অধিকাংশ দুর্ঘটনা হয়ে থাকে পাড়ের দিকে অথবা পাড়ের 1 থেকে 2 কিলোমিটার মধ্যে। আমাদের যে ঘাটগুলো আছে সেগুলো ইনার লাইন আউটার লাইন কি আলাদা করা যায় না? ছোট বলেন, মাঝারি বলেন, বড় জাহাজ বলেন, সেগুলোর জন্য তাহলে তো হয়তো বা কিছু শৃঙ্খলা ফিরে আসতো এবং দুর্ঘটনা কম হতো। না, এখানে চ্যানেল কিন্তু নির্দিষ্ট করা আছে। চ্যানেল নির্দিষ্ট করা হলো, সেটা কিন্তু মার্কিং করা নাই। মার্কিং যেভাবে আপনার রাস্তা যেভাবে মার্কিং করা থাকে সেভাবে মার্কিং করা নাই। এবং আপনার মানে আপনার জাহাজ চলাচলের কিছু নিয়ম কানুন আছে। আপনি দেখেন যে বড় জাহাজটা আপনার পেছনে আসছিল, পেছনে যদি জাহাজ আসতে হয় তাহলে তাকে কিভাবে পেছনে আসতে হবে তার কিন্তু একটা কম্প্রিহেন্সিভ মেথড কিন্তু লিখিত ভাবে আছে। তাকে অর্থাৎ যে হুইলে থাকবে তাকে সে কিভাবে সিগন্যাল পাবে, কত দূরে যাবে এবং কখন গিয়ে থামবে, এই সমস্ত জিনিস কিন্তু ওই বালাই ছিল না। এবং আপনি দেখেন যখন এটা আসছিল সবচেয়ে এখানে মৃত্যুর সংখ্যাটা বেশি হওয়ার কারণটা হচ্ছে টোটালি একটা খামখেয়ালিপনা অর্থাৎ সে প্রোপেলারকে ইয়ে করে পেছন দিকে আসছে। যখন সে টের পেয়েছে যে সে একটা ছোট্ট লঞ্চের উপরে অথবা ছোট্ট অন্য একটা নৌকার উপরে তুলে দিয়েছে, তারপরেও কিন্তু সে প্রোপেলারটাকে কন্টিনিউ করে আরো পেছন দিকে। তারপরে যখন তার হুঁশ হয়েছে তখন আবার প্রোপেলার অন করে আবার উল্টো দিকে সামনের দিকে আসে। এই যে তার প্রোপেলারটা চালু ছিল যখন সে আপনার ওই নৌকার উপরে, এই চালু প্রোপেলারের কারণে ওর ভেতরে যে যাত্রী ছিল তারা কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ পায় নাই, এবং বেরিয়ে যাওয়ার সুযোগ পায় নাই বলেই কিন্তু আপনার মৃত্যুর সংখ্যাটা এত বেড়ে গেছে। যদি একেবারে সঙ্গে সঙ্গে যে ইঞ্জিনটা অফ করে দিত, ইঞ্জিনের স্টার্টটাকে বন্ধ করে দিত, বন্ধ করে দিলে এই লঞ্চটা ক্যাপসাইজ করতো এবং এটা কিছুটা সময় নিত, এবং তখন প্যাসেঞ্জার কিন্তু সমস্ত দিক থেকে ছুটে জানালা দিয়ে অনুমতি বেরিয়ে যেত। সৈয়দ মনোয়ার হোসেন, আমি আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি। আপনি যেহেতু বিআইডব্লিউটি এর সাবেক সচিব ছিলেন, অহরই কিন্তু আমাদের দেশে নৌ দুর্ঘটনা ঘটছে, এবং কারণ হিসেবে আপনি কোন কোন সীমাবদ্ধতা বা ব্যর্থতার কথা বলবেন এবং ওই প্রতিবন্ধকতা বলেন, ব্যর্থতা বলেন, সীমাবদ্ধতাগুলো বলেন, কিভাবে আমরা সেটি কাটিয়ে উঠতে পারি? আপনার পক্ষ থেকে যে কি পরামর্শ? এটা হচ্ছে মেইনলি আপনার এই যে সমস্ত 3টা বিষয় আছে সেই 3টা বিষয়কে যদি আপনি কোঅর্ডিনেট করতে চান তাহলে 3টা বিষয়কে এক জায়গায় আনতে হবে। আপনি জাহাজের ডিজাইন করা এবং সার্ভে সার্টিফিকেট দেওয়া, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া একটা প্রতিষ্ঠানের কাছে, এই চলাচলের যে অবকাঠামো অথবা সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া সেটা আর একটা প্রতিষ্ঠানের কাছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করা আর একটা প্রতিষ্ঠানের কাছে। এই যে বহুমাত্রিক ব্যবস্থাপনার বিষয় এবং সমন্বয়ের অভাবের কারণেই কিন্তু এইগুলি হচ্ছে। দায়িত্বগুলি একে অন্যের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এইগুলিকে যদি সব জায়গায় এক জায়গায় আনা যায় তবে আমার মনে হয় যে জবাবদিহিটা আরো অনেক স্পষ্ট হবে এবং ব্যবস্থাপনার মান উন্নত হবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীর যে অন্যান্য দেশগুলিতে যেখানে নৌ পরিবহন ব্যবস্থা একটা প্রধান ভূমিকা পালন করে, সেখানে নৌ পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা যে রকম সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকে, বাংলাদেশেও সেই রকম সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকা উচিত। ডিপার্টমেন্ট অফ শিপিং এর সঙ্গে কাছে না, কারণ ডিপার্টমেন্ট অফ শিপিং অনলি রিলেটেড উইথ মেরিটাইম শিপিং, নট দ্য ইনল্যান্ড শিপিং। সুতরাং ইনল্যান্ড শিপিং এর জন্য আমার মনে হয় বিআইডব্লিউটি ইজ দ্য অর্গানাইজেশন যার কাছে টোটাল দায়িত্বটা থাকা উচিত। তাহলে আপনি সৈয়দ মনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম সৈয়দ মনোয়ার হোসেন, সাবেক সচিব বিআইডব্লিউটি। নিউজ ভিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের প্রতিবাদে খুলনায় টানা 24 ঘন্টা অবস্থান কর্মসূচি শুরু করেছে শ্রমিকরা। দুপুর 2টা থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে
খুলনা অঞ্চলের 9টি পাটকলে এই কর্মসূচি শুরু হয়, চলবে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। সমাবেশে বক্তারা বলেন, সরকারের এমন সিদ্ধান্তে পাটকল এবং তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার দুপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিকরা। এদিকে সরকারি পাটকল বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ সময় দ্রুত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। এই মিল বন্ধ হইলে এই ধরনের সমস্যা, আমরা খেটে খাওয়া মানুষ, না খাওয়া মানুষ, আমাদের এই কর্মবিহীন হয়ে যাবে, আমরা বেকার হয়ে যাবো, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে পুনরায় বিবেচনা করে মিলকে চালু রাখা যায়, সেদিকে যেন তিনি দৃষ্টি দেয় মাননীয় প্রধানমন্ত্রী। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত মিল চলবে না, আগামীকাল থেকে বন্ধ হবে না, এই নিশ্চয়তা না পাবো, আমরা আন্দোলন চালাই যাব। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের ব্যুরো প্রধান মামুন রেজা। মামুন, এই মিল বন্ধ হইলে এই ধরনের সমস্যা, আমরা খেটে খাওয়া মানুষ, না খাওয়া মানুষ, আমাদের এই কর্মবিহীন হয়ে যাবে, আমরা বেকার হয়ে যাবো, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে পুনরায় বিবেচনা করে মিলকে চালু রাখা যায়, সেদিকে যেন তিনি দৃষ্টি দেয় মাননীয় প্রধানমন্ত্রী। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত মিল চলবে না, আগামীকাল থেকে বন্ধ হবে না, এই নিশ্চয়তা না পাবো, আমরা আন্দোলন চালাই যাব। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের ব্যুরো প্রধান মামুন রেজা। মামুন, 25টি পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে কিন্তু 9টি পাটকলের খুলনার এবং এখানে 21,000 শ্রমিক আছেন খুলনাতে। তারা গতকাল থেকে সন্তানদের নিয়ে মিলগেটে অবস্থান করছেন এবং বুধবারের পর থেকে তারা বলছেন যে আমরণ অনশনে যাবেন। তো কি বলছেন শ্রমিকরা, কি বলছে পাট এবং বস্ত্র মন্ত্রণালয় তাদের সম্পর্কে? একটা সমাবেশ করছে। এই সমাবেশে এখন প্লাটিনাম জুট মিলের সিপিএ সভাপতি বক্তব্য রাখছেন। তিনি বলছেন যে তারা আজ সারা রাত এখানে অবস্থান করবেন এবং আগামীকাল দুপুর 2টা পর্যন্তই অবস্থান কর্মসূচি চলবে। এছাড়া বুধবার দুপুর থেকে এই মিল গেটে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করবেন এবং শ্রমিক নেতারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। কারণ তারা যদি মিল বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের কাজের সুযোগ হারাবে, অনেকেই নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না। এছাড়া তাদের সংসার চালাতে তাদের হিমশিম খেতে হবে। এছাড়া তাদের সন্তানদের লেখাপড়া বন্ধেরও উপক্রম হবে। সে কারণে তারা গাঞ্জের উৎপাদন চালু থাক এবং মিলগুলো উৎপাদন করে তারা তাদের মজুরি সময় মতো পেতে চান এবং তাদের দাবি যে পাটকলগুলোতে মৌসুমে পর্যাপ্ত কাঁচা পাট কিনা হলে পাটকলগুলোতে লোকসান হবে না, তখন পাটকলগুলো ভালো চলবে এবং এই পাটকলের মাধ্যমে। মামুন রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, পানি কমেছে বেশিরভাগ নদীর, তবে বেড়ে চলেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ সব নদীতেই পানি কমলেও এখনও বিপদসীমার উপরে বইছে, কমেনি পানিবন্দী লাখো মানুষের ভোগান্তি। সুনামগঞ্জে নদ নদীর পানি কমলেও বেড়েছে হাওরের পানি। উল্টো চিত্র সিরাজগঞ্জে, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি ঢুকে পড়ায় কাজিরপুর উপজেলার 3 শতাধিক পরিবার এখন পানিবন্দী, ডুবে গেছে পাট সহ ফসলি জমি। আমাদের ঘর বাড়ি ফসলাদি জমি যা আছে, ক্ষেত যা ছিল সব বন্যার পানিতে প্লাবিত হয়ে তলায় গেছে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণেই এই এলাকার মানুষ হাট বাজার যেতে পারতেছে না। এখন যদি ব্রিজটা দ্রুত সমাধান যদি করা না যায় তাহলে আমাদের এলাকার মানুষ খুব দুর্ভাগ্যের অবস্থায় আমরা বসবাস করব। এই কালভার্ট সহ নাগেশ্বরীতে আরো অনেকগুলি রাস্তা এবং কালভার্টের ক্ষতি হয়েছে। আমরা সেগুলোর রিপোর্ট তৈরি করতেছি। এই বিষয় জানাতে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হিরোগুন। হিরোগুন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। একের পর এক নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যে পানি এবং খাবারের সংকট দেখা দিয়েছে। কেমন আছে প্লাবিত এলাকার মানুষ, তাদের সম্পর্কে কি বলছে পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট প্রশাসন?
যে আসলে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে আজকে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধির হার কিছুটা কমেছে। তারপরে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু এখনও বিপদ সীমার প্রায় 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সিরাজগঞ্জের 5টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুরে এই 5টি উপজেলার প্রায় 31টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে এবং বন্যা কবলিত যারা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে ঘরবাড়িতে সেখানে পানি উঠে গেছে এবং এই বন্যার্ত মানুষ কিন্তু তারা বাঁধ এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসনের যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে কর্মকর্তা রয়েছে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই 5টি উপজেলার যে প্রায় 31টি ইউনিয়নের প্রায় 1,20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং সেই পানিবন্দী মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে 125 মেট্রিক টন কিন্তু জিআরের চাউল সেখানে বরাদ্দ করা হয়েছে। তবে কিন্তু সে সমস্ত দুর্গত এলাকায় আমরা ঘুরেছি এবং দেখেছি যে সেখানে কিন্তু বিশুদ্ধ খাবারের বিশুদ্ধ পানি এবং সেখানে কিন্তু শুকনো খাবারের কিছুটা সংকট রয়েছে। তবে এখনও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে শুকনো খাবার বিতরণ শুরু হয়নি। তারা যেটা বলছে যে আগামীকাল থেকে সেই বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার সহ অন্যান্য সেই ত্রাণ সামগ্রী তারা বিতরণ করবে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটা বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও 2-1 দিন বাড়তে পারে। তবে গত কয়েকদিন যে হারে পানি বৃদ্ধি পেয়েছে সে তুলনায় কিছু কম বাড়তে পারে, তবে তারপরেও কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনার কথা তারা বলছে। ফলে কিন্তু পানি বাড়লে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিন্তু সার্বিক সেটা কিন্তু একটু অবনতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে সিরাজগঞ্জের যে 82 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধগুলো তারা রক্ষণাবেক্ষণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বানবাসী মানুষ তারা যেটা বলছে যে তাদের জন্য যে পর্যাপ্ত ত্রাণ তারা এখনও আসলে তাদের কাছে পৌঁছেনি এবং এছাড়া আমরা দেখেছি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রতি বছর যে ত্রাণ সামগ্রী আসলে বিতরণ করা হয় সেভাবে কিন্তু এখনও আসলে সেটি শুরু হয়নি। মানুষ আসলে অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছে এবং সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে প্রায় 180টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, তবে এখনও পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্রে সেটি খোলা হয়নি। তবে সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু এখনও যে অবস্থা রয়েছে পানি বৃদ্ধি পেলে কিন্তু সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং এছাড়াও কাজীপুর উপজেলার কিন্তু একটি সড়ক তলিয়ে যাওয়ায় কিন্তু নতুন করে আরও প্রায় 300 পরিবার সেখানে কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। শাহনাজ। হিরোগুন, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন হিরোগুন। নিউজ বিস 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ বিস 24-এ। জাতীয় সংসদে পাশ হলো 2020-21 অর্থ বছরের 5,68,000 কোটি টাকার বাজেট। তবে বাজেট পাশের দিনে উত্তাপ ছড়িয়েছে করোনা ইস্যু। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অভিভাবকহীন উল্লেখ করে মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন কয়েকজন সংসদ সদস্য। নিজের অবস্থানের পক্ষে সাফাই গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, করোনা শুরুতে সুরক্ষা সামগ্রীর ব্যবহার না জানায় চিকিৎসকরা বেশি আক্রান্ত হয়েছেন। শেষ দিনে অধিবেশন শুরু হয় সকাল 11টায়। এরপর একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা। এই কাতারে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। 3,839 কোটি 5 লক্ষ। মোট 59টি দাবির বিপরীতে 400-র বেশি ছাঁটাই প্রস্তাব জমা পড়লেও আলোচনা হয় আইন, বিচার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে। এই সময় উপস্থিত সদস্যরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন কার্যত কোনো অভিভাবক নেই। এই সময় দাবি ওঠে মন্ত্রী পরিবর্তনেরও। একটা ডিসরাপটিভ ইন্টারভেনশন প্রয়োজন। ট্রেডিশনাল যে স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা দিয়ে আসলে আমাদের 18 কোটি লোকের সেবা দেওয়া অসম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর যে সমন্বয়হীনতা, সবাই আমরা বলছি, এটিকে আপনি দ্রুত সংস্কার করেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনে পরিণত হয়েছে, এই টিয়া পাখি দ্বারা চলতেছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। আলোচনায় করোনাকালে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, পিপিইর ব্যবহার না জানায় চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন বেশি। ডাক্তার নার্স আক্রান্ত হয়েছে প্রথমে, কারণ তারা পিপি কিভাবে খুলতে হবে, পড়তে হবে এই বিষয়টি জানা ছিল না। তাদেরকে আমরা ট্রেন করেছি, তারপরে এই আক্রান্তর হার কমে গেছে। আর ঢাকা মেডিকেল কলেজে যেটা আমি খবর নিলাম, 50টি হোটেল ভাড়া হয়েছে এবং 3,700 লোক ওখানে থেকেছে 1 মাস। ওখানে ওই যে হিসাবটা দিলেন, দ্যাট ইজ টোটালি রং।
9 জন সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। এরপর দুপুর 1:30টায় সংসদের সামনে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। অতএব নির্দিষ্টকরণ বিল 2020 সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হলো। এই বিল পাশের মাধ্যমে 1 জুলাই থেকে শুরু হওয়া 2020-21 অর্থ বছরে সরকার খরচ করবে 5,68,000 কোটি টাকা। এর মধ্যে অর্থবিল পাশের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা আছে 3,78,000 কোটি। বাকি 1,90,000 কোটি থাকবে ঘাটতি হিসেবে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা ব্যয় নিয়ে সন্তুষ্ট নন অধিকাংশ রোগী। অভিযোগ আছে অযৌক্তিক ঔষধ প্রয়োগ এবং আইসিইউ বিলের ধোঁয়াশা নিয়ে। বিলের বেশিরভাগ জড়িয়ে থাকছে কোভিড সার্ভিস চার্জ। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অতিরিক্ত বিলের বিষয়টি নজরে এসেছে সরকারের। বিল নিয়ে স্বচ্ছতা জরুরি বলে দাবি জানিয়েছেন স্বাস্থ্য অধিকার আন্দোলন কর্মীরা। সারওয়ার সুমনের প্রতিবেদনে বিস্তারিত। করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের শামীমারা বেগম ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সুস্থ হননি, কিন্তু ভর্তির 5ম দিনের মাথায় হাসপাতালের ব্যয় আর সেবায় সন্তুষ্ট না হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যে 5 দিন ভর্তি ছিলেন, সে সময়ে করোনা সহ 1 ডজন টেস্ট, 10 রকম ওষুধ, দামি ইঞ্জেকশন সহ আইসিইউতে চিকিৎসা চলেছে তার। সব মিলে বিলের অঙ্ক ঠেকেছে 2,54,734 টাকা। ডক্টরদের চার্জ, তারপর হচ্ছে হসপিটাল চার্জ, ওরা প্রায় 1.5 লাখ টাকার উপরে ধরছে। প্রত্যেক দিন 2টা করে পিপি লাগে, 2-4 হাজার টাকা। অথচ এদের স্টাফদের পিপি দেখলে বোঝা যায় একবারে ধুমরানো মুচকানো। আমার সাথে উনি কথা বললো যে আপনাদের পেশেন্টের এই অবস্থা, আপনারা একটু প্রিপারেশন থাকেন যে 1 লাখ টাকার ইঞ্জেকশন দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকার উনি কি ইঞ্জেকশন দিবে? কোভিডের তো কোনো চিকিৎসাই নেই। এমন চড়া বিলের ব্যাখ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোভিডে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেড়েছে হাসপাতাল পরিচালনা ব্যয়। 3-4 মাস চলছে, আমাদের কোনো স্টাফ কিন্তু আক্রান্ত হয়নি, কারণ আমরা একদম এই কোয়ালিটির জিনিস দিচ্ছি তাদেরকে। ডেইলি তাদেরকে ওইখানে কিছু কিছু পেশেন্টদের চার্জ করে থাকে এই কোভিডের জন্য আলাদা। কোভিডের পেশেন্টের জন্য কেন বিল বেশি আসতেছে? রেমেডিস ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, আমরা স্টাফ পাচ্ছি না, ডক্টর পাচ্ছি না। একটা ডক্টরকে যারা 5,000 টাকা বেতন, তাকে আমরা 10,000 টাকা বেতন দেওয়া লাগতেছে, কিন্তু তার জন্য আমরা অতিরিক্ত কোনো চার্জ করতেছি না। তবে তখনও শেষ হয়নি শামীমারার গল্পটা। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে গ্রিন রোডের যে হাসপাতালে গেছিলেন, সেখানে নেয়ার 6 ঘন্টা পর চলে যান পৃথিবী ছেড়ে। মেগাসিটি চট্টগ্রামেও করোনা রোগীদের বিলের ফর্দটা ছোট নয়। কাশিফা খানম নামে এক রোগী চট্টগ্রামের ডেল্টা হেলথ কেয়ার ও পার্কভিউ নামে 2টি হাসপাতালে 10 দিনে ব্যয় করেছেন প্রায় 1.5 লাখ টাকা। এর মধ্যে সার্ভিস চার্জে ছিল প্রায় 50,000 টাকা। অতিরিক্ত বিলের এই বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। মন্ত্রী বলছেন, এ ব্যাপারে নজরদারি আছে সরকারের। প্রাইভেট হাসপাতালে হয়তো চার্জেসটা একটু বেশি। এই বিষয়ে আমরা অলরেডি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি অফিসকে আমরা নির্দেশনা দিয়েছি, এবং সরকারের থেকেও প্রায় পিএম দপ্তর থেকেও একটা নির্দেশনা আছে যে এই বিষয়টি দেখে যেটা জাস্টিফাইড হয় এগুলো যাতে নির্ধারণ করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিকার আন্দোলনের জাতীয় কমিটির সভাপতি বলছেন, ব্যয় নিয়ে রোগীর স্বজনদের সাথে কাউন্সিলিং জরুরি। ভয় ভীতি নিয়ে একটা রুগীকে নিয়ে আসছে, কিন্তু তাকে তো কাউন্সিলিং এর ব্যাপার আছে। তুমি এখানে করতে গেলে আমরা কিন্তু এইভাবে করব, কিন্তু সেই কাজটাও তো কেউ করে না। সুতরাং তারা মনে করে যে অল্প পয়সায় এটা চলে যাবে। আবার দেখা গেল বা যখন আপনি বাইরে হচ্ছেন, ইভেন ডেড বডি নিয়ে 15 লাখ টাকা চার্জ হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ এ মেস। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। অবশেষে খুলছে ইউরোপের সীমান্ত। শর্ত সাপেক্ষে 14টি দেশে নাগরিক ভ্রমণ করতে পারলেও নেই বাংলাদেশ এবং আমেরিকার নাম। ব্রাসেলসে বাংলাদেশের মিশন প্রধান জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্রমণ নীতি এবং ভ্রমণকারী দেশের করোনা শনাক্তের উপর নির্ভর করছে ভিসা পাবেন কিনা। সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, বাংলাদেশের করোনা পরবর্তী পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে প্রায় 3 মাস বন্ধের পর জুলাইতে খুলে দেওয়া হচ্ছে ইউরোপের সীমান্ত। এজন্য কঠোরভাবে মানা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্রমণ নীতি।
তবে কোন কোন দেশের নাগরিক ভ্রমণ করতে পারবে কি পারবে না তা নিয়ে চলেছে বিতর্ক, যেখানে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জর্জিয়া, মন্টেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, সার্বিয়া, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, টিউনিশিয়া, উরুগুয়ে আর চীনের নাম শর্ত সাপেক্ষে থাকলেও নেই আমেরিকা, বাংলাদেশ সহ এশিয়ার কোনো দেশ। ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, করোনা রোগী শনাক্তের হারের উপর নির্ভর করছে ইউরোপে প্রবেশাধিকারের ভিসা। কোভিড-19 সিচুয়েশন কোন দেশে কি অবস্থায় আছে তার উপরে নির্ভর করে WHO যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী ওরা ওই সিদ্ধান্ত নিচ্ছে। তবে ওই 14টা কান্ট্রির বাইরে তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার ইউরোপ, তাই প্রয়োজনে নিয়মিত যাতায়াত করে থাকে বাংলাদেশিরা। এই অবস্থায় নিজ দেশে করোনা পরিস্থিতির উন্নতির দিকে মনোযোগী হতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সরকারের মন্ত্রীরা। তারা বলেছে যে টেম্পোরারি ফেনোমেনন এবং এইটার পরিবর্তন যখন যে কোনো সময় হবে। বেসিক্যালি এটা তাদের এই সামার মার্কেটটা করার জন্য। আমাদের প্রতিবেশী যত রাষ্ট্র তাদেরও কিন্তু লিস্টের মধ্যে রাখে। বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকল করা হয়েছে। সেই ট্রিটমেন্ট প্রোটোকলের ফলে আমাদের দেশে এখন 1.36 ডেথ রেট। ইউরোপে ভ্রমণ নীতি চূড়ান্ত হলেই ঢাকার ইইউ দূতাবাস এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।